ফিজিক্যালি ভায়োলেন্ট হয়ে গেছিল, ডিলিট করতে বলেছিল বাইকটা একদম, এবং আর্গিউ করতে শুরু করলো। তখন সেই পার্টির এবং সেই নেতার যেখানে যেই থাকুক না কেন তার কিন্তু পরিণতি ভালো হয় না, তার পতন অনিবার্য। বাবুল সুপ্রিয়রও তাই, তৃণমূলের তো আর কয়েকটা দিন বাকি আছে। রাজ্যসভায় মনোনয়ন জমা করতে গিয়ে বোধহয় এমন প্রশ্ন আশা করেননি বাবুল। তাই এবিপি আনন্দের এক সাংবাদিকের করা প্লেইং 11-এর প্রশ্নে মেজাজ হারিয়ে ফেলেন বাবুল সুপ্রিয়। এবিপি আনন্দের সাংবাদিক ও ক্যামেরাম্যানের সঙ্গে অশোভন আচরণ করেন তিনি। কেন হঠাৎ সংযম হারালেন বাবুল? তৃণমূল কি সত্যিই তাকে নির্বাচনী রাজনীতি থেকে সরিয়ে রাজ্যসভায় পাঠিয়ে সাইডলাইনে রেখেছে? গণতন্ত্রের গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ বলা হয়, সেখানে একজন জননেতার এমন আচরণ কি গ্রহণযোগ্য? এই বিতর্ক, রাজনৈতিক চাপ ও ব্যক্তিগত প্রতিক্রিয়ার জট খুলতেই সরাসরি প্রশ্নের মুখে বিজেপি রাজ্য মুখপাত্র ডক্টর শতরূপা। বাবুল সুপ্রিয় এবিপির একজন সিনিয়র রিপোর্টারের সাথে অসহিংস ব্যবহার করেছেন। গতকাল একটি সহজ প্রশ্নের জন্য বাবুল সুপ্রিয় কেন তার সান্ত্বনা হারিয়েছেন বলে আপনার মনে হয়? হারায়নি, এইরকমই উদ্ধত, এইরকমই ওর হাব ভাব চালচলন, নিজেকে কিছু একটা অসাধারণ মনে করে। আমি দুটো ইনসিডেন্ট বলছি, তো আমাদের সঙ্গে ছিল। আমাদের হলদিয়ায় একটা ট্রেনিং শিবির হচ্ছিল, আমাদের বহুবার বহু রকম ভাবে, ইরিসপেক্টিভ অফ দ্য লেভেল অফ ট্রেনিং, মানে উচ্চ নেতৃত্ব, মধ্য লেভেল, লোয়ার লেভেল, একদম কার্যকর্তা সময় বিভিন্ন রকম ট্রেনিং হয়। তো এরকম একটা ট্রেনিং এ এটা কলকাতার বাইরে ছিল। ন্যাশনাল অ্যান্থেম হয়ে গেছে, মানে আমরা সব দাঁড়িয়ে গেছি ন্যাশনাল অ্যান্থেম গান গিয়ে, সেই সময় বাবুল ঢুকেছে। এটা বলতে হবে যে ন্যাশনাল অ্যান্থেমের সময় ঢুকেছে, তার মানে হি ওয়াজ মুভিং ডিউরিং দ্য ন্যাশনাল অ্যান্থেম। এবং তারপরে যখন আমরা ন্যাশনাল অ্যান্থেম হয়ে যাওয়া মানে দ্য প্রোগ্রাম এন্ডস, ওকে যে শিডিউল দেওয়া হয়েছিল সেই শিডিউলের মধ্যে পৌঁছয়নি, এবং তারপরে বলে আপনারা বসে পড়ুন, প্রোগ্রাম এখনো চলবে। তো যেহেতু এমপি, এই জন্য আমাদের উচ্চ নেতৃত্ব হয়তো সেই সময় কিছু বলেনি, কিন্তু আমার এটা খুব খারাপ লেগেছে। আমাদের পার্টি অত্যন্ত নিয়ন্ত্রণে চলে, এভাবে চলে না। আরেকটা ইনসিডেন্ট আমি বলছি, তখন আমরা মুরলীধর সেন লেনে বসি, এবং একটা ঘরে আমাদের তখন রিসোর্স কম, টাকা কম, জায়গা কম, একটা ঘরে 4 জন জেনারেল সেক্রেটারি একসঙ্গে বসতেন, এবং আমরা সবাই সেখানে বসতাম। 2-3টে ঘর ছিল, একটা ঘরে প্রেসিডেন্ট বসতেন। এবার তখন স্বভাবত খুব একটা এমপিদের জন্য আলাদা ঘর বা এখন যেরকম সুন্দর সিস্টেম হচ্ছে সবার জন্য, সেটা ছিল না। তো ঠিক আছে, একজন এমপি ঢুকেছে, তার অসুবিধে হতেই পারে, তার আগে থেকে জানানো উচিত ছিল যে আমার জন্য ঘরের ব্যবস্থা করো, নিশ্চয়ই ব্যবস্থা করা হতো। উনি কাউকে কিছু না বলে উনি এলেন ওনার এন্টোরাজ নিয়ে, এবং উনি বলেন সকলকে বেরিয়ে যেতে, এই ঘরে উনি বসবেন। এবং আমাদের খুব প্রিয় জেনারেল সেক্রেটারি, যিনি সবচেয়ে সিনিয়র জেনারেল সেক্রেটারি, ওনার চেয়ারে কিছু না বলেই বসে পড়লেন। এইগুলো না আমরা মানি, আমরা মানে শুধু যে বিজেপি মানে তা নয়, আমি সব তোমরাও যে কর্পোরেট কালচারে আছো, তোমরা দুম করে অন্য আরেকজনের চেয়ারে বসবে না, এটাকে অপমান করা বলে। কিন্তু বাবুল সুপ্রিয় নিজের মান সম্মান ছাড়া অন্য কারোর মান সম্মান অপমান হোক না হোক, আমার মনে হয় না, আমি যতদূর দেখেছি বাবুল সুপ্রিয়কে, উনি কোনোটাই তোয়াক্কা করেন না। ওনাকে যেভাবে বিজেপি সম্মান দিয়েছিল, উনি যখন ছাড়তে চাইলেন পার্টি, ওনার হঠাৎ মনে হলো যে ওনার নাকি যথাযথ সম্মান নেই। কেন? নাকি উনি মিনিস্টার অফ স্টেট থেকে উনি ক্যাবিনেট মিনিস্টার হননি। মানুষের চাহিদা চাইতে চাইতে কোথাও একটা থামতে জানতে হয়। হি ওয়াজ এ নোবডি, গান গাইতে, কাহো না প্যার হ্যায় এটা এটা গাইতে। আমি যতদূর দেখেছিলাম কয়েকটা বোধহয় অ্যাঙ্কারিং করতেন মিউজিক শো, সেখানে উনি হঠাৎ খেয়াল করে, মানে ওনার হঠাৎ খেয়াল হলো যে আমি দাঁড়াতে চাই। 2014 না 9 বোধহয় ওনাকে দাঁড়াতে দেওয়া হলো, 9 বোধহয়, 9 বা 14, যেবার আমরা দুটো জিতেছিলাম। উনি উনি ওনারই গল্প করা এগুলো, ট্রেনে যাচ্ছিলেন, রাম বাবার সঙ্গে দেখা হয়েছে, দাঁড়িয়ে গেছেন, এবং দাঁড়িয়ে যে গেছিলেন প্রধানমন্ত্রী নিজে, এটা আমি জানি ফর আ ফ্যাক্ট, প্রধানমন্ত্রী ওনাকে অত্যন্ত স্নেহ করতো। আমি এখনো ভদ্র বলে ওনাকে বলছি, কিন্তু আমার অ্যাকচুয়ালি এত সম্মান দেওয়ার কথা নয়। প্রধানমন্ত্রী অত্যন্ত স্নেহ করতেন, এবং তারপরেও যখন এমপি হয়ে গেলেন
তখনও প্রতিমন্ত্রী দেওয়া হয়েছিল, যেটা খুব একটা ছোট কাজ নয়, মানে তুমি আমি হয়তো ভাবতেই পারবো না এত দূর, কিন্তু ও পেয়েছিল সেটা। এবং তারপরে যখন ছাড়ার ইচ্ছে প্রকাশ করলো, তখন জেপি নাড্ডা ন্যাশনাল প্রেসিডেন্ট আলাদা করে ডেকে কথা বলে, এক্স্যাক্ট কি কথা হয়েছে তো আমি বলতে পারবো না, কিন্তু আমি ধরে নিচ্ছি যেরকম অ্যাফেকশনেট লিডার এরা বাবা বাছা করেই হয়তো বলেছিল যে কেন চলে যাচ্ছ বা কিছু কি হয়েছিল আমি জানি না। কিন্তু তখন নাছরবান তৃণমূল জয়েন করলে ভাবলে বিশাল সম্মান পাবে তৃণমূলে, সেটা বোধহয় পাইনি, মানে তার মতে হয়তো পাইনি। এবার সেই ফ্রাস্ট্রেশনটা উজ্জ্বল দা, এবিপি আনন্দের উজ্জ্বল দা, যে সাধারণ প্রশ্ন, আমি যেটা আজকে পুরোটা দেখছিলাম, শুধু জিজ্ঞেস করেছে যে 11th ম্যান না 14th ম্যান হতে পারলেন না বলে কি রাজ্যসভা। তো এরম প্রশ্ন যদি তুমি আমায় করতে, আমি যদি ওই জায়গায় থাকতাম, আমার যদি প্রশ্ন পছন্দ না হতো, আমি বলতাম আমি এটার উত্তর দেবো না, কিছু মনে করবো না বলে আমি চলে যেতাম। কিন্তু আমি তো ওর বাবুল সুপ্রিয় নই। আরেকটা জিনিস আমার মনে হয়, যেটা রাজ্যসভা পাওয়াটা হচ্ছে আলটিমেট সম্মান, আলটিমেট সম্মান, মানে ওটা মানুষ মানে দিস ইজ দি আলটিমেট সিট অফ ডেমোক্রেসি। তো সেখানে ওনার খুশি হওয়া উচিত ছিল যে আমি 11th ম্যান হই কি 14th ম্যান হই 16th ম্যান, আমি তো রাজ্যসভার এমপি, সেই সুযোগটা তৃণমূল করে দিয়েছে। তো সেটা দুটোই কোনো না করে উনি প্রথমত কথা বলতে বলতে চলে গেলেন, অত্যন্ত রুড বিহেভ করে, তারপরে আবার ফেরত এসে, আমার মনে হয় না, যতদূর আমি এত বছর ধরে মিডিয়া করছি, আমি আজকে 2016 থেকে টেলিভিশনে আছি, 15 থেকে টেলিভিশনে আছি, আমার 11 বছর হতে চললো, হচ্ছে 11 বছর 2026-এ আমি। আমারও অনেক প্রশ্ন পছন্দ হয় না, অনেক জার্নালিস্টকেও আমি হয়তো পছন্দ করি না, কিন্তু মিডিয়ায় এইভাবে মিডিয়াকে অপমান করা, ইউ আর দ্য ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। আমি এটা বারবার বলি, যখন যে পার্টি বা সেই পার্টির বিভিন্ন নেতা নেত্রীরা মিডিয়াকে অ্যাটাক করতে শুরু করে এবং ফিজিক্যালি ভায়োলেন্ট হয়ে যাবে, তো ফিজিক্যালি ভায়োলেন্ট হয়ে গেছিল, ডিলিট করতে বলেছিল বাইট টাইট এবং আর্গিউ করতে শুরু করলো, তখন সেই পার্টির এবং সেই নেতা যেখানে যেই থাকুক না কেন, তার কিন্তু পরিণতি ভালো হয় না, তার পতন অনিবার্য। তো বাবুল সুপ্রিয়রও তাই, তৃণমূলের তো আর কয়েকটা দিন বাকি আছে, হতে পারে রাজ্যসভায় গেল। উনি তো নিজেই বলেছিলেন প্রথম রিয়াকশনে যে এটা নাকি ওনার চেনা পরিধি, তো চেনা পরিধিতে যাচ্ছে যখন এই শুড হ্যাভ বিন লিটল মোর হ্যাপি। তো হঠাৎ করে উজ্জ্বলদাকে এরমই বা অ্যাটাক করলো কেন, ব্যক্তিগত আক্রমণ করে এক্ষুনি ডিলিট করো, মাই বাই তমুক তমুক। উনি এত কিছু বড় নেতা নন সারা দেশের ইয়েতে। আজকে প্রধানমন্ত্রীর কথাও যদি আমি বলি, মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্যবার অনেক রকম অপমানজনক প্রশ্ন মিডিয়া করেছে। সব মিডিয়া যে ওনাকে ভীষণ ভালোবাসে তা তো নয়, কিন্তু একটাও কোথাও কেউ দেখাতে পারবে না এত বছরের কেরিয়ারে যে উনি কোথাও মিডিয়ার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। উনি স্ট্রিক্ট প্রশ্ন উত্তর দিয়েছেন, বলেছেন যে এই উত্তর আমি দেবো না, বা তুমি ঠিক করে হোমওয়ার্ক করে এসো, কিন্তু এইরকম দুর্ব্যবহার করা মিডিয়ার সঙ্গে এটা প্রথম নয়, তৃণমূলের কিন্তু এটা ট্রেডিশন, প্রায়শই করে। আরো আরেকজন ওদের সাংসদ, বিশাল সাংসদ, আমি সাংসদের ফেমিনিন জেন্ডারটা আমার ঠিক মনে আসছে না এখন, ফিমেল এমপি, উনি তো তোমাদের মিডিয়াতে 2 পয়সার সাংবাদিক হয়েছিলেন। তারপরে আবার সেই মিডিয়া, তোমরা দিলদরিয়া মানুষ, তোমরা 2 পয়সা বলেছিল, 2 বছর পর তোমরা সেই 2 পয়সার ব্যাপারটা ভুলে গেছো, কিন্তু আমরা ভুলি না এগুলো। এটাই মানুষের কালচার, এটাই মানুষের আপব্রিঙিং, এটাই মানুষের শিক্ষা দীক্ষা, কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয় সেটা বোধহয় জানতে হবে। পাবলিক ফিগার মানেই তাদের মিডিয়ার সামনে কেমন আচরণ করতে হবে তা মাথায় রাখা দরকার। তবে অনেক ক্ষেত্রেই তা ভুলে যান অনেকে, সেক্ষেত্রে ব্যতিক্রম হননি বাবুল সুপ্রিয়। এই যে আপনি বললেন যে রাজ্য সভায় সাংসদ হওয়াটা একটা বিশাল রেসপেক্টের জায়গা, নিশ্চয়ই বিশাল রেসপেক্টের জায়গা, কিন্তু কোথাও না কোথাও বলা হচ্ছে যে প্রার্থী হিসেবে লড়ার ক্ষমতা নেই বলে বনবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে বাবুল সুপ্রিয়কে। সেইখান থেকে কি আপনার মনে হয় যে উনি একটু অশান্ত হয়ে পড়েছেন? বাবুল সুপ্রিয়র মনের কথা জানবার আমার ইচ্ছে নেই, জানবার কোনো প্রবৃত্তি নেই, এবং তৃণমূল কাকে কোথায় কখন পাঠাবে, একটা পার্টি যখন ডিসাইড করে কোনো নেতাকে বা কেডারকে বা কার্যকর্তাকে কিভাবে ইউটিলাইজ করবে, সেটা পার্টির প্রেরোগেটিভ। আমাদের মতন শৃঙ্খলাবদ্ধ পার্টিতে আমাদের যদি বলে যে ঝাঁট দাও, আমার মতন যিনি এত, আমি 86 থেকে আছি, আমি ঝাঁটই দেবো। আমার যদি বলে কালকে অমুক জায়গায় গিয়ে লড়ো, আমি লড়বো।
আমার যদি বলে যে তুমি এটা লিখে পাঠাও আমাকে, আমি সেটাই করবো। আমি হয়তো আমার নিজের লেভেলে আমি হয়তো প্রশ্ন করতে পারি যে আমার কোয়ালিফিকেশনে তুমি আমার ঝাঁট দিতে বলছো, তো আমি ঝাঁটটা সেই লেভেলেই দেবো, আমার শিক্ষা থেকে ইউটিলাইজ করে দেবো। কিন্তু আমি শৃঙ্খলাবদ্ধ দলে আছি, আমি বদ্ধপরিকর, যেটা আমাকে করতে বলবে সেটাই করবো। বাবুলের হয়তো সেই শিক্ষা দীক্ষাটা নেই, বা তৃণমূলেরও আছে কিনা সেটাও আমি বলতে পারবো না। ম্যাম, রাজনীতির জগতে বা যে কোনো পাবলিক ফিগার, শুধু রাজনীতি না, এন্টারটেনমেন্ট হোক, স্পোর্টস হোক, পাবলিক ফিগারদের বরাবরই পার্সোনালি এবং প্রফেশনালি মিডিয়া উঠিয়েছে কোথাও না কোথাও, আবার মিডিয়া হয়তো ফেলেওছে কোথাও না কোথাও। সেইখানে দাঁড়িয়ে পলিটিক্যাল পাবলিক ফিগার সবচেয়ে উচ্চমানের মনে করা হয়। সেইখানে মিডিয়ার সাথে এক্সাক্ট, আপনি যদিও আগে অলরেডি উত্তরটা দিয়েছেন কিছুটা, যে মিডিয়ার সাথে মাথা শান্ত রেখে ব্যবহার করাটা কতটা ইম্পর্টেন্ট একটা পলিটিক্যাল পাবলিক ফিগারের জন্য। যে কোনো পাবলিক ফিগার, যে মুহূর্তে তুমি পাবলিকে চলে আসছো, তোমার কথাবার্তা, হাব ভাব, কতবার মাথায় চুলে হাত দিচ্ছ, কতবার গাল সরাচ্ছ, মানে গাল করছো, হোয়াটএভার, মানে এগুলো তো আমাদের ম্যানারিজমসে পড়ে। এগুলো 4 বার ভাবতে হয়, কারণ কোথা থেকে কে ছবি তুলবে। আমি অন্য কোনো আরো এক্সপ্লিসিটে যাচ্ছিই না, আমি জাস্ট আমার মানে কি বলবো, আউটলুকের কথা বলছি। মানে আমি কিভাবে আমার নিজেকে প্রেজেন্ট করবো পাবলিকে, সেই রকমই থাকবে। আমি তোমায় জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমি উত্তরীয় পড়ি, যদিও আজকাল মাননীয় রাজ্য সভাপতি একদম উত্তরীয় উনি পড়তে ভালোবাসেন না, কিন্তু আমি ভীষণ ভালোবাসি। আমার একটা স্পেসিফিক উত্তরীয় আছে, যেটা হয়তো ফেসবুকে তুমি দেখবে, ইট ইজ ভেরি নাইস অ্যান্ড লং। তো তার উপরেও যখন কেউ আমাকে দেয়, এগুলো পাতলা আমাদের স্যাশের মধ্যে বিভিন্ন মানে কোয়ালিটির আছে। তো আমি যখন ঝুঁটি বাঁধি, রাস্তায় বেরোলে ন্যাচারালি আমার এত চুল, আমার একটু অসুস্থ, ঝুঁটি বাঁধি, তো আমি উত্তরীয়টাকে নিয়ে মাথায় ঝুঁটিতে রিবনের মতো বাঁধি, তো বিজেপিতে দুধারে পড়ে। দিস ইজ সামথিং দ্যাট আই ডু। এবার আমি দেখছি আমার কার্যকর্তারাই ছবি তুলেছে, এবং কার্যকর্তারা এমন একটা অ্যাঙ্গেল থেকে তুলেছে, মনে হচ্ছে আমি বেশ চুল টুল বেঁধে ঝগড়া করতে যাচ্ছি। তো এটা আবার পারসেপশন এসে যায়। আমি জাস্ট একটা ভেরি ক্যাজুয়াল রিমার্ক বললাম। প্রত্যেকে যারাই আমরা মিডিয়ায় বসি বা মিডিয়া ফেস করতে হয়, জনপ্রতিনিধি আমরা, বা তুমি যেটা বলে স্পোর্টস পার্সোনালিটি হোক কি যারা ফিল্ম পার্সোনালিটিস আছেন, অনেক রকমের প্রশ্ন ফেস করতে হয়। নট দ্যাট এভরিথিং ইজ কমফোর্টেবল। এরকম অনেক মিডিয়া আছে যারা অত্যন্ত বিরক্তিকর প্রশ্ন করে, বা হয়তো তারাও সীমা ছাড়িয়ে যায়, কি নাগারে এক প্রশ্ন করে যাচ্ছে। সো এটা আমার মনে হয় নিজের শিক্ষা দীক্ষা এবং কি অকুপেশনে আমি আছি সেটা ডিমান্ড করে যে ভেতরে ঝড় বয়ে যাক, কিন্তু বাইরে একটা কাম এক্সটেরিয়র তো রাখতেই হয়।